নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 14ই আগস্ট 2026, বাংলা 28শে শ্রাবণ 1433। আগামীকাল স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। 14ই আগস্ট দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। 1947 সালে দেশ ভাগের সময় যে রক্তক্ষয়ী সংঘাত, প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছিল তার স্মরণেই ভারত সরকার এই দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস বা পার্টিশন হরর্স রিমেম্ব্রেন্স ডে হিসাবে পালন করে। 14ই আগস্ট রাতে নয়াদিল্লিতে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশনে জওহরলাল নেহেরু ট্রিস্ট উইথ ডেস্টিনি বা ভাগ্যের সাথে অভিসার শীর্ষক এক ঐতিহাসিক ভাষণ দেন। ওই দিন ব্রিটিশ ভারতের বিভাজন সম্পন্ন হয় এবং অবিভক্ত ভারতবর্ষ ভেঙে পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়। আগামীকাল 15ই আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস। সারা দেশের সাথে হসলা ও শ্রদ্ধাও এই দিনটিকে সাড়ম্বরে উদযাপন করতে চলেছে প্রতিবারের মতো। সকালে পতাকা উত্তোলন, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, গান, কবিতা, নাটক, প্রভাত ফেরি, শিশুদের নিয়ে অনুষ্ঠান ইত্যাদি নানা ধরনের কর্মসূচি দিয়ে উদযাপিত হবে এই দিনটি। উল্লেখ করা যেতে পারে আগামীকাল ঋষি অরবিন্দেরও জন্মদিন, 15ই আগস্ট। আসছি বিশেষ বিশেষ খবরের শিরোনামে। উত্তরাখণ্ডের চামোলিতে সুড়ঙ্গে ধস, আটকে 18 জন শ্রমিক। 10 কোটি টাকা হাতিয়ে গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার। ড্রপ আউট রিপোর্টে উদ্বেগ। চাঁদেও বাসা, ইসরোকে ডাকল নাসা। মস্কোর হয়ে যুদ্ধে প্রাক্তন সিজেআই। মুম্বাইয়ের কুর্লায় ধসের বলি অন্তত 7। শিয়ালদহে সময় মেনে দেরিতে দৌড় হাওড়ায়। রূপসী বাংলা শেষ সাঁতরাগাছিতেই, রেল নির্দেশে ক্ষোভ। থাকবে খেলার খবর। এখন আসছি বিস্তারিত খবরে। উত্তরাখণ্ডের চামোলিতে সুড়ঙ্গে ধস, টানেলে জল, ধ্বংসস্তূপ, আটকে শ্রমিক। দেরাদুন। দিন কয়েক আগেই ভারী বর্ষায় হড়পা মানে যোশীমঠ থেকে নীতি ভ্যালি যাওয়ার পথে বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় সেই ভয়াবহ দৃশ্য সামনে এসেছিল। ফের বিপর্যয়ের কবলে উত্তরাখণ্ডের চামোলি। বৃহস্পতিবার সন্ধেয় চামোলি জেলার পিপলকোটের একটি টানেল একাংশ ভেঙে পড়ে আর জল আর ধ্বংসস্তূপে মুহূর্তে ভরে ওঠে সেটি। নির্মীয়মান সেই টানেলের ভিতর সেই সময় কাজ করছিলেন 18 থেকে 19 জন শ্রমিক। ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েন তারা। উদ্ধারকারী বাহিনী দ্রুত উদ্ধার করে 16 জন শ্রমিককে বাইরে নিয়ে আসে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জনাতিনেক শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে কর্তৃপক্ষের অনুমান। তাদের খোঁজে উদ্ধার কাজ চলছে। সূত্রের খবর, তেহেরি হাইড্রা ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে তৈরি হচ্ছে পিপলকোটির এই টানেল। চামোলির জেলাশাসক গৌরব কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ আচমকা টানেলের একটি অংশ ভেঙে বন্ধ হয়ে যায় সেদিকের একদিকের মুখ। তবে জলের স্রোত বেশ কয়েকজন শ্রমিককে টানেলের অন্য উন্মুক্ত প্রান্তে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের সঙ্গে উদ্ধারকারী দল নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলাশাসক বলেন, যত দ্রুত সম্ভব আটকে পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্যের নির্দেশ দিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, ঘটনাস্থলে থাকা আধিকারিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তাঁরা। উল্লেখ্য, গত বছর বর্ষায় একইভাবে উত্তরাখণ্ডে এই হাইড্রা প্রজেক্টের অধীনে নির্মীয়মান টানেলে একইভাবে ধস নেমে বিপত্তি বাধে। নির্মাণ সাইটে শ্রমিকদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। $10 কোটি হাতিয়ে গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক প্রৌঢ়কে 10 কোটি টাকা প্রতারণা আর তারপর সেই টাকা 5,436টি ব্যাংক অ্যাকাউন্টে ছড়িয়ে ছিটিয়ে ট্রান্সফার। ডিজিটাল অ্যারেস্টের এমনই একটি অভিনব চক্রের হদিশ পেল পুলিশ।
আর তাতে গ্রেপ্তার হলেন পুনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোহন যাদব। অভিযোগ পাওয়ার পরে রোহনের সব ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ করে দেয়। তারপরে তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রৌঢ়কে প্রতারণার ঘটনাটি জানুয়ারির। নিজেদের সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই প্রৌঢ়ের সঙ্গে যোগাযোগ করেন রোহন ও তাঁর শাগরেদরা। প্রৌঢ়কে ভয় দেখানো হয় তিনি একটি মামলায় অভিযুক্ত ও তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে। আইনি জালে জড়িয়ে পড়া এড়াতে হলে তাঁকে 10,74,00,000 টাকা দিতে হবে। সেই টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রৌঢ়ের কাছ থেকে আদায় করে ওই প্রতারণা চক্র। যখন প্রৌঢ় বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে, তিনি পুলিশের দ্বারস্থ হন। এদিকে প্রতারণা চক্রের একজন এটিএম থেকে টাকা তুলতেই সেই সূত্র ধরে পুলিশ দলটির খোঁজে যায়। হর্ষদ সুভাষ ধানতোলে, সমর্থ সুরেশ দেশমুখ ও অমর শিবাজি আটারগি নামে 3 জনকে পুলিশ তখনই গ্রেপ্তার করে। ধানতোলে জানান তিনি পুরো টাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোহনকে দিয়েছেন। রোহন তখন পলাতক ছিলেন। পুলিশ জানতে পারে ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা রোহন মোট 5,436টি ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছেন। এছাড়া তিনি হংকংয়ের কয়েকজনের সঙ্গে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হংকংয়ের চক্রটিকে তিনি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা ট্রান্সফার করতেন ও নিজে মোটা টাকা কমিশন পেতেন বলে জানতে পেরেছে পুলিশ। আসছি পরের খবরে। ড্রপ আউট রিপোর্টে উদ্বেগ। নয়াদিল্লি। স্কুলের ড্রপ আউট নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এলো এস্টিমেট সংক্রান্ত সংসদীয় কমিটির সর্বশেষ রিপোর্টে। সংসদীয় সূত্রের দাবি, সংসদের বাদল অধিবেশনে সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছে এস্টিমেট কমিটি, সেখানে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করার আগেই দেশের সব রাজ্য মিলিয়ে ড্রপ আউট হচ্ছে 73% পড়ুয়ার। রিপোর্টে দাবি, দেশের সব রাজ্যে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠনের জন্য যে সংখ্যক সরকারি স্কুল আছে তার তুলনায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের সংখ্যা কম। রিপোর্টে দাবি, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের 2024-25 তথ্য অনুযায়ী সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল সহ দেশের মোট 10,92,671টি স্কুলের মধ্যে প্রাথমিক স্তরে 9,11,032টি, উচ্চ প্রাথমিক স্তরে 4,12,805টি, মাধ্যমিক স্তরে 1,61,808টি এবং উচ্চ মাধ্যমিক স্তরে মাত্র 90,866টি স্কুল রয়েছে। অবিলম্বে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলেও নিজেদের রিপোর্টে দাবি জানিয়েছে কমিটি। তাদের দাবি, দেশের সব রাজ্য মিলিয়ে প্রাথমিকের 6,18,45,33 জন এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা উচ্চ প্রাথমিকে 4,08,93,978 জন পড়ুয়া রয়েছে। মাধ্যমিক স্তরে এই সংখ্যা কমে 2,36,68,220 এবং উচ্চ মাধ্যমিকে আরও কমে 1,64,17,949 নেমে এসেছে। কেন্দ্রের কাছে কমিটির সুপারিশ, পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। চাঁদেও বাসা, ইউরোকে ডাকল নাসা। চাঁদে বাড়ি বানাবে নাসা। হ্যাঁ, সেই পরিকল্পনাতেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার তাদের মুন বেস প্রজেক্টে জুটি বাঁধতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাথে। 5 ও 6 আগস্ট বেঙ্গালুরুতে আয়োজিত ভারত আমেরিকার সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়। সেই আলোচনার পরেই নাসার ওই প্রকল্পে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি আমেরিকার দূতাবাসের তরফেও এও জানানো হয়েছে যে এই কর্মসূচিতে ভারতের সহযোগিতা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। তবে বিষয়টা আচমকা নয়। ভারতকে মুন মিশনের সঙ্গী হিসেবে নেওয়ার জন্য অনেক আগেই পরিকল্পনা করে ফেলেছিল আমেরিকা। সেই কারণে 2023-এ তৈরি হয়েছিল আর্টেমিস অ্যাকর্ডস, যাতে 27তম সদস্য দেশ হিসাবে ওই বছরের 21শে জুন স্বাক্ষর করেছিল ভারত। নাসার মুন বেস পরিকল্পনার অন্যতম লক্ষ্য হল চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি এমন একটি পরিকাঠামো তৈরি করা যেখানে বৈজ্ঞানিক গবেষণা, নতুন প্রযুক্তির পরীক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতে স্পেস রিসার্চের ক্ষেত্রে আরও উন্নতভাবে প্রস্তুতি নেওয়া যাবে। তাই এই প্রজেক্টকে শুধু চাঁদ নয়, মঙ্গল অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
খবর শুনছেন হসলা রেডিও থেকে। আসছি পরের খবরে। মস্কোর হয়ে যুদ্ধে প্রাক্তন সিজেআই, প্রতিপক্ষ ইউক্রেনের ব্যাংক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে এবার ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। না, যুদ্ধাস্ত্র হাতে নয়, আইনি লড়াই লড়বেন প্রাক্তন সিজেআই। একাধিক আন্তর্জাতিক মিডিয়ার দাবি, ইউক্রেনের সঙ্গে আর্থিক বিবাদ সংক্রান্ত একটি মামলা জেতার জন্য তাকে হায়ার করেছে মস্কো। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ওসাদ ব্যাংক সম্প্রতি নিজেদের ক্ষয়ক্ষতির খতিয়ান দেখিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি মামলা করেছে। সূত্রের খবর, সেই মামলার মীমাংসায় ভ্লাদিমির পুতিনের দেশ যে 3 সদস্যের কমিটি গঠন করেছে, প্রাক্তন সিজেআই চন্দ্রচূড় তাঁরই সদস্য। আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে মস্কোর হয়েই সওয়াল করবেন তিনি। গ্লোবাল আরবিট্রেশন রিভিউয়ের রিপোর্টে বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে। ওসাদ ব্যাংকের দাবি, 4 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধে রাশিয়া ও সামরিক পদক্ষেপ যে করেছে তাতে ডনেৎস্ক, লুহানস্ক, খেরসান, জাপোরিজিয়া অঞ্চলে তাদের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022-এর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে যে আগ্রাসন দেখিয়েছে রাশিয়া, তাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় ব্যাংকের। কারণ ওইসব অঞ্চলের একটা বড় অংশ রাশিয়া গায়ের জোরেই দখল করে নিয়েছে বলে অভিযোগ। তার জেরে সেই সব অঞ্চলে থাকা ব্যাংকের বহু সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ। বিপুল ক্ষতি হয়েছে ব্যাংকের। তার ক্ষতিপূরণ হিসেবে ওসাদ ব্যাংক মস্কোর কাছে কয়েকশো কোটি টাকা দাবি করে মামলা করেছে বলে খবর। বল এবার তাই কোর্টে। বার অ্যান্ড বেঞ্চের খবর, 1998-এ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় মামলাটির শুনানি হতে চলেছে। ওই চুক্তিতে বলা হয়েছিল, এক দেশের কারণে যদি অন্য দেশের ব্যবসায়িক ক্ষতি হয়, তাহলে এই সংক্রান্ত বিবাদের মীমাংসা আন্তর্জাতিক আদালতের মধ্যে কোনো নিরপেক্ষ জায়গায় হবে। এই নিয়ে রাশিয়ার তরফে আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালের 3 সদস্যের মধ্যে রয়েছেন কস্টারিকার মধ্যস্থতাকারী তথা প্রাক্তন বাণিজ্যমন্ত্রী দিয়ালা জিমিনেজ, তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্টও। রাশিয়া এবং ওসাদ ব্যাংক দুপক্ষই তাঁর নামে সিলমোহর দিয়েছে। কমিটিতে রয়েছেন গ্রিসের মধ্যস্থতাকারী তথা ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক স্তাভরস ব্রেকুলাকিস। ভারতের প্রাক্তন সিজেআই প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে বেছে নিয়েছে রাশিয়া। 2025-এর জুলাইয়ে ইউক্রেনের ওই ব্যাংক মস্কোকে নোটিশ ধরিয়ে প্রথমে ক্ষতিপূরণ দাবি করে, কিন্তু মস্কো তার জবাব দেয়নি। তারপরেই আন্তর্জাতিক আদালতে মামলা ঠেকে ইউক্রেনের ব্যাংক। মুম্বাইয়ে কুর্লায় ধসের বলি অন্তত 7। বিধ্বংসী বুধবার ভোরে ধস নামল মুম্বাইয়ের কুর্লা এলাকার চাউলপট্টিতে। প্রাণ গেল 7 জনের, জখম 4। মৃতদের মধ্যে 2 জন নাবালক। ধ্বংসস্তূপের মধ্যে কয়েকজন চাপা পড়ে থাকার আশঙ্কাও রয়েছে। মৃতদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা এবং জখমদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে। শিয়ালদাহে সময় মেনে দেরিতে দৌড় হাওড়ায়। দেশের 70টি ডিভিশনে ট্রেনের যাতায়াতে সময়ানুবর্তিতা কতখানি, প্রকাশিত হলো রিপোর্ট। সময়ানুবর্তিতা বজায় রাখার ফ্রেন্ডলি কম্পিটিশনে আলিপুরদুয়ার, শিয়ালদা এমনকি মালদা ডিভিশনের কাছেও গো হারান হার হাওড়া ডিভিশনের। সম্প্রতি দেশের 70টি রেলওয়ে ডিভিশনের সময়ানুবর্তিতা নিয়ে রেল যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই প্রকট হয়েছে হাওড়ার দশা। অন্যদিকে সময় বজায় রেখে বাংলার মুখ রক্ষা করেছে শিয়ালদা ও আলিপুরদুয়ার। ভারতের দূরপাল্লার ট্রেন মানেই লেট, এই স্বাভাবিক ছবির মধ্যে রেলের সাম্প্রতিক সময়ানুবর্তিতার পরিসংখ্যান কিছুটা স্বস্তিতে রাখল শিয়ালদা ডিভিশনকে। কিন্তু প্রশ্নের মুখে হাওড়ার পারফরম্যান্স। দেশের 70টি রেলওয়ে ডিভিশনের মধ্যে সমীক্ষা অনুযায়ী 23টি ডিভিশন 90%-এরও বেশি সময়ানুবর্তিতা বজায় রেখেছে। এই তালিকায় 14 নম্বরে আছে শিয়ালদার নাম। কিন্তু হাওড়া 80 থেকে 90% বন্ধনীতে, 84.05, স্থান 42-এ। শিয়ালদা ডিভিশনে সময়ানুবর্তিতা 95 থেকে 96.71% মধ্যে। অর্থাৎ সেরা পারফর্ম করা ডিভিশনগুলির তালিকায় জায়গা পেয়েছে পূর্ব রেলের অন্যতম ব্যস্ত এই ডিভিশন। এই রিপোর্ট অনুযায়ী জাতীয় স্তরে সবচেয়ে উজ্জ্বল কোটা ডিভিশন। এখানে ট্রেন 100% সময়ানুবর্তিতা বজায় রাখতে পেরেছে। কোটার পরে রয়েছে গুন্টাকল 99.33%, আজমের 99.17 এবং সালেম 99.15%।
এছাড়া রাতলাম, পালাক্কাড়, আলিপুরদুয়ার এবং তিরুবনন্তপুরমে সময়ানুবর্তিতা 97%-এরও বেশি। পূর্ব রেলের বাকি দুটি ডিভিশনের মধ্যে 87.62% সময়ানুবর্তিতা বজায় রেখে 30 নম্বরে আছে মালদা, 70.63%। আসানসোলের র্যাঙ্ক 55। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতায় থাকা আলিপুরদুয়ার ডিভিশন বাংলার সবচেয়ে বেশি সময়ানুবর্তিতা বজায় রেখেছে 98.15%, রয়েছে 7 নম্বরে। মাত্র 40.52 সময়ানুবর্তিতায় 70 ডিভিশনের তালিকায় 69 নম্বরে রয়েছে খড়গপুর। ভারতে দূরপাল্লার ট্রেনের সময়ানুবর্তিতা বজায়ের পথে সবচেয়ে বড় বাধা হল রেলপথের বিপুল ট্রাফিক ও পরিকাঠামোগত চাপ। একই লাইনে যাত্রীবাহী ও মালগাড়ি চলাচলের ফলে দূরপাল্লার ট্রেনের গতি অত্যন্ত কমে যায়। তার উপরে আছে অত্যন্ত ঘন ট্রাফিক। আরও একটি রেলের খবর। রূপসী বাংলা শেষ সাঁতরাগাছিতেই, রেল নির্দেশে ক্ষোভ পুরুলিয়া বা বাঁকুড়া জুড়ে। রেল বোর্ডের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়ার রেল যাত্রীদের মধ্যে। দক্ষিণ পূর্ব রেলের 5টি ট্রেনের টার্মিনাল স্টেশন বদলের একটি প্রস্তাব অনুমোদন করে সবুজ সংকেত দিয়েছে রেল বোর্ড। এই তালিকায় পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসকে হাওড়ার বদলে সাঁতরাগাছি পর্যন্ত চালানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রেল বোর্ডের কোচিং বিভাগ থেকে জারি করা ওই নির্দেশে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব রেলের দেওয়া প্রস্তাব মেনে 5টি ট্রেনের টার্মিনাল বদলের ছাড়পত্র দেওয়া হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেসকে সাঁতরাগাছিতে শেষ করার পাশাপাশি সাঁতরাগাছি মেঙ্গালুরু বিবেক এক্সপ্রেস ও সাঁতরাগাছি আজমের এক্সপ্রেসকে শালিমারে এবং হাওড়া পুদুচেরি এক্সপ্রেস ও হাওড়া মাইসুরু এক্সপ্রেসকে হাওড়ার বদলে শালিমার স্টেশনে স্থানান্তরিত করার কথা বলা হয়েছে। যদিও নির্দেশ কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, তবে এটি দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও ওম প্রকাশ চারণ সরাসরি কোনো মন্তব্য করতে চাননি, বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন। আসছি খেলার খবরে। হারমানদের সামনে 51 বছরের ব্যর্থতা কাটানোর হাতছানি। ইতিহাসের দিকে তাকালে একবারই হকি বিশ্বকাপ জিতেছে ভারত। 1975 সালে কুয়ালালামপুরে অজিত পাল সিংয়ের নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে 2-1 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 1971 সালে প্রথমবার হয়েছিল বিশ্বকাপ হকি। সব মিলিয়ে 15টি বিশ্বকাপ হয়েছে, কিন্তু ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হকি বিশ্বকাপের সবচেয়ে গৌরবজনক রেকর্ড পাকিস্তানের। তারা 4বার বিশ্বকাপ জিতেছে। 3বার করে বিশ্বকাপ জিতেছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও জার্মানি। ভারত ছাড়া একবার বিশ্বকাপ জিতেছে বেলজিয়াম। সেদিক দিয়ে দেখলে এবার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতের সামনে 51 বছরের খরা কাটানোর হাতছানি। শুরু হচ্ছে আগামীকাল 15ই আগস্ট থেকে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বিশ্বকাপ হকি পুরুষদের চলবে 30শে আগস্ট পর্যন্ত। এই প্রথম ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ একই সঙ্গে হচ্ছে। মোট 16টি টিম এ, বি, সি ও ডি 4টি পুল বিভক্ত। প্রতি পুলের প্রথম 2টি টিম দ্বিতীয় রাউন্ডে যাবে। দ্বিতীয় রাউন্ডে 2টি পুলে মোট 4টি করে টিম থাকবে, তারা নিজেদের মধ্যে খেলবে। প্রতি পুলের প্রথম 2টি টিম সেমিফাইনালে যাবে, কোনো কোয়ার্টার ফাইনাল থাকছে না। কৃষাণুর টানে ইস্টবেঙ্গলে সিন্ড্রেলা। কৃষাণু দেকে চোখে দেখেননি, শুধু বাবা দাদুর কাছে কৃষাণুর গল্প শুনেই এই মুহূর্তে দেশের অন্যতম সেরা টেবিল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাস তার আদর্শ হিসাবে বেছে নিয়েছিলেন প্রয়াত কিংবদন্তি ফুটবলারকে। কৃষাণুর খেলা বুট রাখা আছে ইস্টবেঙ্গল মিউজিয়ামে। এটা শুনেই ষোড়শী সিন্ড্রেলা তার বাবা সুপ্রিয়র সঙ্গে ছুটেছিলেন ওই মিউজিয়াম দেখতে। সেখানে কৃষাণুর বুট জোড়ার ছবি তুলে তা নিজের মোবাইলে গ্যালারিতে সেভ করেও রেখেছেন সিন্ড্রেলা। বাঘাযতীনের বাসিন্দা এই মেয়ে আপাতত প্রচণ্ড ব্যস্ত পরের মাসে জাপানের আইচি নাগোয়ার এশিয়ান গেমসের টিটিতে ভারতের হয়ে নামার লক্ষ্যে। এখনও পর্যন্ত ভারতীয় টিমের যে খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সর্বকনিষ্ঠ সিন্ড্রেলাই। হতে পারেন ছোট, কিন্তু বড় স্বপ্ন দেখছেন অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের ক্লাস 12-এর ছাত্রী। জোর গলাতেই বলছেন, জাপান থেকে পদক জিতেই ফিরব। আসলে দারুণ ভালো ফর্মে রয়েছেন 16 বছরের কিশোরী। জাতীয় ইউথ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 বয়সী বিভাগে ভারত সেরা হওয়ার পর সিনিয়র বিভাগে খেলতে নেমেই ফাইনালে উঠেছিলেন।
ভারত আফগান। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতের টি-20 টিম পরের মাসে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ খেলবে। অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে 13, 15 ও 17 সেপ্টেম্বর। এই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের খেলা হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। বুধবার বিসিসিআই ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতিতে এই সিরিজের কথা ঘোষণা করেছে। খবর মন দিয়ে শুনবেন, কারণ এই খবরের মধ্যে থেকে বেশ কয়েকটি প্রশ্ন আছে আপনাদের জন্য, যার সঠিক উত্তর আপনারা দিলে আকর্ষণীয় পুরস্কার পাবেন। প্রশ্নগুলি পেয়ে যাবেন ইউটিউবের কমেন্ট বক্সে, সেখানেই আপনারা উত্তর দিতে পারেন। খবর আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।